আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ফিন্যান্স ক্লাসের সময় হয়ে গেছে। ক্লাসে চলে আসো, সবাই জয়েন করো ক্লাসে। আশা করি সবাই ভালো আছো তোমরা। ওয়ালাইকুম আসসালাম আলামিন। আলামিন, কি খবর, কেমন আছো? সাকিব, ওয়ালাইকুম আসসালাম। জয়, জয়ের রোল কত? 525 না? তুমি আজকে আর 526 লিখেছো জয়। জয়, রোল ঠিক মতো লেখো। লাবণ্য, ওয়ালাইকুম আসসালাম। মাইল লাগানো উচিত, নিজের রোল ঠিক মতো বলতে পারে না, লিখতে পারে না। আলহামদুলিল্লাহ আলামিন, আমিও ভালো আছি। সিদ্রাতুল 518, রুবি 507। ওকে, সবাই জয়েন করো আস্তে আস্তে, আমরা ম্যাথ শুরু করি। আমরা পড়ছিলাম মূলধন ব্যয়, ফার্স্ট পেপারের 7ম অধ্যায়। আশা করি বাসায় সবাই সূত্রগুলো শিখে ফেলেছো। আচ্ছা, গতদিন আমরা যে অঙ্কগুলো করেছিলাম দেখো, একটা ছিল আমার ঋণপত্র বা বন্ডের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে কর পূর্ববর্তী ঋণ মূলধনের খরচ নির্ণয় করেছি, আর একটা ছিল কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়। এই দুটোই ছিল তোমার মেয়াদহীন। ঠিক আছে, আজকে আরেক ধরনের অঙ্ক করব, সেটা খেয়াল করি। তানজিম, ওয়ালাইকুম আসসালাম। গতদিন যে অঙ্কগুলো করেছি আর সূত্রগুলো, সেগুলো সবার মনে আছে নিশ্চয়ই। বাসায় সবাইকে বলেছিলাম সূত্রগুলো ভালো মতো শিখে ফেলবে। হাসিব, আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে ম্যাথ করেছি, এই ম্যাথগুলোতে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই। এরপর 3 নাম্বার অঙ্ক শুরু করছি। দেখো, আমার সাথে প্রথম প্রশ্নটা তুলে নাও, তারপর আমরা প্রশ্নটা বোঝাবো, দেন অঙ্কতে যাব। ঠিক আছে? প্রথম প্রশ্নটা তুলে নেই। দেখো,
প্রথমে লিখো, খাতা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই। প্রথমে লিখো XYZ কোম্পানি লিমিটেড 1000 টাকা মূল্যের 1000 টাকা মূল্যের 10% সুদের হারে 10% সুদের হারে বন্ড ইস্যু করে। বন্ড বা ঋণপত্র একই কথা, ঠিক আছে? বন্ড ইস্যু করে। কোম্পানি করের হার 30% এবং উত্তোলন ব্যয় 5% হয়, তাহলে বন্ডের মূলধনের ব্যয় নির্ণয় করো। ঠিক আছে? যদি 1 নাম্বার অপশনে কি আছে, যদি বন্ডটি 10% বাট্টায় বিক্রয় হয়। 2 নাম্বার, বন্ডটি 10% প্রিমিয়ামে বিক্রি হয়। ঠিক আছে? এই দুটো অপশন। আচ্ছা, $509। তাহলে আমরা প্রথমে আগে অঙ্কটা বুঝে নিই। দেখো প্রশ্নে কি আছে, XYZ কোম্পানি লিমিটেড 1000 টাকা মূল্যের 10% সুদের হারে, অর্থাৎ এখানে সুদের হারটা বলা আছে, 10% সুদের হারে বন্ড ইস্যু করে। কোম্পানির করের হার 30%। যদি করের হার দেয়া থাকে তার মানে এটা কি হবে, কোন সূত্রটা হবে দেখো, কর পূর্ববর্তী হবে না কর পরবর্তী হবে? তখন আমাদের সূত্রটা আসবে কর পরবর্তী, অর্থাৎ করের হার যেখানে দেয়া আছে এই সূত্রটা আসবে। ঠিক আছে? কর পরবর্তী। ওকে, তাহলে কর পরবর্তী এবং আমাদের এখানে উত্তোলন ব্যয় আছে। আর 1 নাম্বার দেখো কি বলেছে এখানে, 30% করের হার দেওয়া আছে, কোম্পানি করের হার। ঠিক আছে? কর্পোরেট ট্যাক্স রেট। উত্তোলন ব্যয় ফ্লোটেশন কস্ট 5%। তাহলে আমার বন্ডের মূলধনের ব্যয় নির্ণয় করতে হবে। 1 নাম্বার, যদি 10% আমি বাট্টায় বিক্রয় হয় আর যদি 10% প্রিমিয়ামে বিক্রি হয়। ঠিক আছে? তাহলে প্রথম আমরা 1 নাম্বার যে অপশনটা আছে সেই অপশন আবারও বলছি, এটা কর পরবর্তী। ঠিক আছে? যেহেতু করের হারটা দেয়া আছে আমার। আচ্ছা, আমরা জানি, ছেলেমেয়েরা বুঝতে না পারলে কোশ্চেন করো। আমরা জানি কেডি
যেহেতু মেয়াদহীন এবং কর পরবর্তী, ঠিক আছে? তাহলে সূত্র কী হবে? আই ইন্টু 1 মাইনাস টি বাই এনএসভি, ঠিক আছে? এক্ষেত্রে দেয়া আছে কি? দেয়া আছে এফভি মানে ফেস ভ্যালু কত টাকা? 1000 টাকা। আয় বের করতে হলে কত পার্সেন্ট হবে 1000 টাকা ইন্টু 10%, কত টাকা? 100 টাকা, ঠিক আছে? তারপরে আসে আমাদের ট্যাক্স রেট। কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে 30%। এরপরে দেওয়া আছে উত্তরণ ব্যয় কত টাকা, কত পার্সেন্ট? 5%, ঠিক আছে? উত্তরণ ব্যয় 5% দেওয়া আছে। এটা তোমার দুটোর ক্ষেত্রেই, 1 নাম্বার অপশনের ক্ষেত্রে এবং 2 নাম্বার অপশনের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই। ওকে, উত্তরণ ব্যয় তাহলে এখানে আমাদের ফ্লোটেশন কস্টের এফ হলো তোমার 5%। এখন আমরা আসি এসবি বের করতে হবে। যেহেতু আমার টোটাল এনএসবি, আগে এসবি বের করতে হবে বাট্টার হার দেয়া আছে বলে। তাহলে বাট্টার হার যদি হয় তাহলে এফবি ডিসকাউন্ট রেট মাইনাস হয়, ঠিক আছে? তাহলে 1000 টাকা মাইনাস হবে 1000 টাকার উপরে কত পার্সেন্ট? 10%। করে দেখাচ্ছি, দেখো 10% 100 টাকা, ঠিক আছে? 100 টাকা সমান সমান কত আসে? 900 টাকা। তাহলে নেট সেলস ভ্যালু কত আসবে আমাদের? এনএসভি আসলো 900 টাকা, ঠিক আছে? এবার আমার এই এই যে এনএসভি এখানে 900 টাকা, এসবি থেকে মাইনাস কী করতে হবে তোমাকে? আবার যে ফ্লোটেশন কস্টটা আছে সেটাকে বিয়োগ করতে হবে। কত পার্সেন্ট? 5%। 900 টাকার 5% কত আসে? 900 ইন্টু 5%, 45। মাইনাস করো, 855 টাকা। ওকে, এই হলো আমার ফার্স্টের এনএসভি। এবার ক্যালকুলেশন। আই কত এসেছে? 100 টাকা। 1 মাইনাস 30% মানে 0.30। এনএসভি 855। আমাকে অ্যান্সার জানাতে হবে সবাই, ক্যালকুলেশন করো। 100 ইন্টু কত আসবে? 0.70, 855। 100 ইন্টু 0.70, 70। একবারে ক্যালকুলেশন করে তুমি বসিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই। 0.0818 और 8.18%। এই অ্যান্সারটা সবার এসেছে কিনা দেখো। এইট 8.18% এসেছে কিনা। আচ্ছা, রাইয়ান, ওয়ালাইকুম আসসালাম। কাউসার, অ্যান্সারটা কি হয়েছে সবার? ছেলেমেয়েরা দেখো তো। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেলে আমরা 2 নাম্বার অপশনে যাই। দেখো অপশন 2তে কি বলেছে? প্রিমিয়ামের কথা, 10% প্রিমিয়াম একই ধরনের হবে, শুধু ডিসকাউন্টে মাইনাস হয় আর প্রিমিয়ামে যোগ হয়, ঠিক আছে? দেখো আমরা জানি
আমাকে সবাই অ্যান্সার জানাবে ক্যালকুলেশন করে। কেডি ইকুয়ালস টু আই 1 মাইনাস ট্যাক্স রেট বাই এনএসভি দেয়া আছে কি দেয়া আছে আগের মতোই এফবি 1000, আই কত আসছে একই অঙ্ক, ক্যালকুলেশন বারবার না করলেও হবে। 100 টাকা, ট্যাক্স আছে 30%, ফ্লোটেশন কস্ট আছে 5%। এসভির ক্ষেত্রে এখানে চেঞ্জ হবে, তাই না? কারণ এফভির সাথে প্রিমিয়ামটা যোগ হয়। 1000 টাকা প্লাস 1000 টাকার উপরে কত পার্সেন্ট? 10%। কত আসবে? 1000 প্লাস 100 টাকা, এখানে 1100 টাকা আসবে। ঠিক আছে, তাহলে এনএসভি কত আসবে? এই 1100 টাকার উপর আবার ফ্লোটেশন কস্ট আছে, যেটা আমাকে মাইনাস করতে হবে। কত পার্সেন্ট ফ্লোটেশন? 5%। 1100 টাকার 5% কত আসে দেখো, 55 টাকা। 1045 টাকা এনএসভি। 101 মাইনাস 0.30 বাই 1045, 100 into 0.70, 1045 ইকুয়ালস টু কত আসে দেখো, 70 বাই 1045, 0.0669 ইকুয়ালস টু 6.69%। দেখো অ্যান্সার দুটো মিলেছে কিনা সবার। কাউসার ওয়ালাইকুম আসসালাম, আফিফা ওয়ালাইকুম আসসালাম। এই পর্যন্ত হয়েছে সবার? ছেলেমেয়েরা কথা বলো, না হলে আমি পরবর্তী অঙ্ক কী করে যাব? সবার শেষ হলে নেক্সট ম্যাথে চলে যাব। হ্যাঁ, এটাকে এবার 100 দিয়ে গুণ দাও জয়, যেহেতু হার বের করতে হবে, মানে তোমার খরচের হার বা ব্যয়, মূলধনের ব্যয়টা বের করতে হবে। এর জন্য লাস্টের অ্যান্সারটাকে তোমাকে দেখো 100 দিয়ে গুণ করতে হবে। 0.0669, এটার পরে এটাকে তুমি 100 দিয়ে গুণ করো, তাহলে অ্যান্সার আসবে। ওয়ালিদ অ্যান্সার ভুল হয়েছে, ক্যালকুলেশনটা আবার দেখো তো বাবা। ক্যালকুলেশনটা আরেকবার করে দেখো হাসিব। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী অঙ্কটা দেখি, ঠিক আছে? পরবর্তী অঙ্কটা সবাই একটু খেয়াল করো।
আচ্ছা, আগে প্রশ্ন ভালো মতো খেয়াল করবে, ঠিক আছে? লিখো, একজন ব্যবসায়ী যে কোনো একটা ব্যাংক, ধরো সোনালী ব্যাংক, একজন ব্যবসায়ী সোনালী ব্যাংক থেকে 15% হার সুদে 10 লক্ষ টাকা ঋণ মঞ্জুর করলো। 10 লক্ষ, ঠিক আছে, 10 লক্ষ টাকা ঋণ নিল বা মঞ্জুর করলো বা লোন নিল, ঠিক আছে, ঋণ মঞ্জুর করলো। যদি করের হার 40% হয়, তবে ব্যবসায়ী কর পরবর্তী ঋণের খরচ কত হবে? ঠিক আছে, এখানে দেখো কোন সূত্রটা হবে বলেছি, যখন আমার কর পরবর্তী এবং সুদের যে হারটা আছে সেই হারটা সরাসরি দেয়া থাকবে, ঠিক আছে। এখানে দেখো সুদের হার 15% হার সুদে সরাসরি এখানে বলে দেয়া আছে। তাহলে কোন সূত্রটা হবে? একজন ব্যবসায়ী সোনালী ব্যাংক থেকে 15% হার সুদে 10 লক্ষ টাকা ঋণ মঞ্জুর করলো। যদি করের হার 40% হয়, তবে ব্যবসায়ের কর পরবর্তী ঋণের খরচ কত হবে? ঠিক আছে, এখানে দেখো তাহলে আমাদের কোন সূত্রটা আসে এক্ষেত্রে সূত্র আসে কোনটা? এইটা দেখো, কর পরবর্তী ঋণ মূলধন খরচ মেয়াদহীন এবং সুদের হার যখন সরাসরি দেয়া থাকবে। সুদের হার কোশ্চেনে যখন সরাসরি দেয়া থাকে তখন আমার এই ছোট্ট এই সূত্রটা হবে, ঠিক আছে। ইল্ড ইন্টু 1 - t। ইল্ড হলো সুদের হার, ঠিক আছে। তাহলে আমরা সলিউশনে কি করব? সলিউশনে আমরা জানি কর পরবর্তী কিসের খরচ? ঋণের ব্যয় বা ঋণ মূলধন খরচ। ঋণের ব্যয় কেডি ইকুয়ালস টু, যখন আমার সুদের হার সরাসরি বলা থাকবে, ঠিক আছে। আবারও বলছি, দেখো সুদের হার যখন সরাসরি প্রশ্নে দেয়া থাকবে, ইকুয়াল টু ইল্ড 1 - ট্যাক্স রেট। তাহলে এখানে আমার কি কি দেয়া আছে? ইল্ড সমান সুদের হার, ঠিক আছে, লিখে নাও। সুদের হার কত পার্সেন্ট বলা আছে? 15%। আর কি বলা আছে? ট্যাক্স। টি মানে কি? কর্পোরেট করের হার। কর্পোরেট ট্যাক্স রেট। কর্পোরেট ট্যাক্স রেট কত? 40%। ইংলিশ বাংলা মিলে যাচ্ছে। কেডি নির্ণয় করতে হবে। ইল্ড কত পার্সেন্ট? তাহলে 15%। 15% মানে 0.15। 1 - ট্যাক্স রেট কত? 0.40। ক্যালকুলেশন করো, একদম ইজি। 0.15 ইন্টু 0.60, 0.09। এটাকে আমি 100 দিয়ে গুণ করব।
কারণ আমাকে রেট বের করতে বলেছে হার 9%। ঠিক আছে, তাহলে কর পরবর্তী ঋণের ব্যয় কত হবে? 9%। একদম ছোট্ট সহজ অঙ্ক। এটা থেকে তোমার আসে কি যেন বলে, এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ আসতে পারে। আর তোমার অঙ্কের ক্ষেত্রে তো থাকেই অনেক সময় তোমার জ্ঞান উচ্চতর দক্ষতা আর প্রয়োগের জন্য। ঠিক আছে, এছাড়া এমসিকিউর জন্য থাকতে পারে ছোট্ট অঙ্ক। বুঝতে পেরেছি সবাই? তাহলে যখন আমার সুদের হার সরাসরি দেয়া থাকবে, কর পরবর্তী ঋণের ব্যয় নির্ণয় করতে বলবে, তখন আমার এই সূত্রটা হবে। ঠিক আছে ছেলেমেয়েরা, আরেকটা লিখো। XYZ লিমিটেড 15%। আচ্ছা, এই পার্সেন্টটা চেঞ্জ করে দিই। ধরো 8%। XYZ লিমিটেড 8% সুদে ঋণপত্র বিক্রয় করে 5 লাখ টাকা মূলধন সংগ্রহ করতে চায়। ঠিক আছে, যদি কর্পোরেট করের হার 30% হয়, 30% হয়, তবে XYZ কোম্পানি লিমিটেড এর ঋণ মূলধনের ব্যয় কত বা ঋণপত্রের ব্যয় কত? ঋণপত্রের ব্যয় কত? এই একই রকম দেখো, আমার এখানে সরাসরি কি বলেছে, সুদের হার দেয়া আছে, আমাকে ঋণপত্রের ব্যয় নির্ণয় করতে হবে, সাথে দেয়া আছে কর্পোরেট ট্যাক্সের হার। তাহলে একই সূত্র। আমরা জানি, আমার আগে তাড়াতাড়ি করে ফেলো তো ছেলেমেয়েরা। আমরা জানি KD = yield 1 - tax। এখানে কি দেয়া আছে? yield কত পার্সেন্ট দেয়া আছে? 8%। 8%। ট্যাক্স দেয়া আছে কত? 30%। কেডি নির্ণয় করতে হবে। পরে এখানে 0.81 - 30 0.8 into 0.70 0.056 into 100 5.6%। একদম সহজ অঙ্ক, একদম ছোট, এর চাইতে ছোট অঙ্ক আর হয় না। দেখো এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা, হয়েছে কিনা?
ভেরি গুড জয়। অন্য সবার কি হয়েছে দেখো তো। কারো যদি সমস্যা না থাকে আমরা তাহলে পরবর্তী অঙ্কে যাচ্ছি। প্রশ্নটা আগে সবাই আমার সাথে সাথে তুলে নাও। XYZ লিমিটেড 1000 টাকা মূল্যের 1000 টাকা মূল্যের 10% সুদে বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে চায়। মূলধন সংগ্রহ করতে চায় যা আগামী 5 বছরে পরিশোধিত। ঠিক আছে, কোম্পানির ঋণকৃত মূলধনের ব্যয় নির্ণয় করো। কোম্পানির ঋণকৃত মূলধনের ব্যয় নির্ণয় করো যদি দুটো অপশন দিবে। 1 নাম্বার অপশনে বন্ডটি লিখিত মূল্যে বিক্রয় করা হয়। বন্ডটি লিখিত মূল্যে বিক্রয় করা হয় এবং বিলীকরণ ব্যয় 3% এবং বিলীকরণ ব্যয় 3%। এটা একটা। ঠিক আছে, আরেকটা লিখো 2 নাম্বার অপশন। বন্ডটি 10% বাট্টায় বিক্রয় করা হয় এবং উত্তোলন ব্যয় কত পার্সেন্ট? ধরো 4% হবে। ঠিক আছে, প্রশ্ন আগে ভালো মতো খেয়াল করতে হবে, তারপরে আমাদের অঙ্ক। দেখো কি বলেছে, XYZ লিমিটেড 1000 টাকা মূল্যে 10% সুদে বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে চায় যা আগামী 5 বছরে পরিশোধ্য। দেখো এখানে সময়কালের কথা বলা আছে। ঠিক আছে,
আগামী 5 বছরে পরিশোধ্য। কোম্পানি ঋণকৃত মূলধনের ব্যয় নির্ণয় করো। বন্ডটি লিখিত মূল্যে বিক্রয় করা হয় এবং বিলীকরণ ব্যয় 3%, আর বন্ডটি 10% বাট্টায় বিক্রয় করা হয় এবং উত্তোলন ব্যয় 4%। ঠিক আছে, এক্ষেত্রে আমার কি করতে হবে দেখো, 5 বছর মেয়াদকাল দেয়া আছে। যখন মেয়াদকাল দেয়া থাকবে, এতক্ষণ করেছি আমরা বন্ডের খরচ নির্ণয় করেছি মেয়াদহীন, আর এটা হলো তোমার মেয়াদ যোগ্য মানে মেয়াদযুক্ত। তখন আমার কোন সূত্রটা হবে? তখন এই সূত্রটা হবে, মেয়াদযুক্ত ঋণপত্রের ব্যয় নির্ণয়। কেডি ইকুয়ালস টু আই ইন্টু 1 - টি প্লাস আরভি মাইনাস এনএসবি বাই এন ডি হোল ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি বাই 2। ঠিক আছে, এই সূত্রটা আসবে আমাদের যখন মেয়াদযুক্ত ঋণপত্রের ব্যয় আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখন অঙ্কটা করে ফেলি। আগে সূত্রটা ভালো মতো খেয়াল করতে হবে। সলিউশনে আসি। দেখো, তাহলে আমাদের এটা কি আছে? পরিশোধযোগ্য। ঠিক আছে, পরিশোধযোগ্য ঋণের ব্যয়। আমরা জানি পরিশোধযোগ্য বা পরিশোধ্যযোগ্য ঋণের ব্যয় কেডি ইকুয়ালস টু কী হবে? আই ইন্টু 1 - টি, তারপরে প্লাস আরভি মাইনাস এনএসবি বাই কী হবে এখানে? এন মানে মেয়াদকাল, হোল ডিভাইডেড বাই আরভি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সূত্র হয়ে গেল। এবার তাহলে আমাদের গিভেন দ্যাট কি আছে দেখো, 1 নাম্বার, এটা কিন্তু অপশন 1, বন্ডটি লিখিত মূল্যে বিক্রয় করা হয়। ঠিক আছে, বন্ড যখন লিখিত মূল্যে বিক্রয় করা হবে তখন এই আরভিটা এফবির যে টাকাটা আছে সেই টাকাটাই হবে। ঠিক আছে, লিখিত মূল্যে তাহলে এখানে কি ফেস ভ্যালু কত টাকা আছে? 1000 টাকা। ঠিক আছে, আর যেহেতু বলেছে লিখিত মূল্যে বন্ডটি বিক্রয়, তাহলে আমাদের এফবিটাই আরভি হবে। আরভি ইকুয়ালস টু 1000 টাকা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আয় নির্ণয় করতে হবে। আয় কী হবে তাহলে? ফেস ভ্যালু মানে 1000 টাকা, এটার উপরে আমাদের কত পার্সেন্ট নির্ণয় করতে হবে? 10%। কত টাকা আসে তাহলে? 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। আচ্ছা, এরপর আমার কি আছে দেখো, এখানে যে ট্যাক্স, এই অঙ্কের ক্ষেত্রে আমার কোথাও ট্যাক্স রেট দেওয়া নেই। যদি অঙ্কে ট্যাক্স রেট দেওয়া না থাকে তাহলে কি হবে? 0। যদি অঙ্ক উল্লেখ না থাকে তাহলে ট্যাক্স রেট 0। ওকে, যেহেতু আমার ফার্স্টের এক্ষেত্রে কোনো তোমার প্রিমিয়াম বা বাট্টার কথা বলা নেই, এই কারণে এসবি ইকুয়ালস টু কত টাকা আসবে? 1000 টাকায় আসবে। ঠিক আছে, আর এনএসভির ক্ষেত্রে দেখো, এনএসভির ক্ষেত্রে কি হবে আমার? এনএসভি হলো এই যে এসভির টাকাটা আছে, এই টাকাটা থেকে আমার এখানে একটা সরাসরি করে দিচ্ছি। দেখো, 1000 টাকা এসভি, এখান থেকে বিলীকরণ যে ব্যয়টা আছে, এই বিলীকরণ ব্যয়টা বাদ হয়ে যাবে 3%। ঠিক আছে, 1000 টাকা 3% কত আসে দেখো? 30 টাকা আসবে।
30 টাকা, তাহলে 970 টাকা এনএসবি। ওকে, আর হলো আমার এন কি আছে, সময়কাল বা মেয়াদ কত বছর, এখানে 5 বছর, 5 ইয়ার্স। কেডি নির্ণয় করতে হবে। এবার সবগুলোর মান বসিয়ে দাও। আয় কত এসেছে আমার, 100 টাকা, 100, 1 মাইনাস ট্যাক্সের 0 প্লাস আরভি 1000 মাইনাস এনএসবি কত টাকা, 970 টাকা, ডিভাইডেড বাই 5 ইয়ার্স, হোল ডিভাইডেড বাই 1000 প্লাস 970 বাই 2। ক্যালকুলেশন করো। 0 থেকে 1 থেকে 0 গেলে কত আসে, 1 আসে। 1 এর সাথে 100 গুণ দিলে 100 প্লাস কত আসে, এখানে দেখো 1000 মাইনাস 970 ইকুয়ালস টু 30 ডিভাইডেড বাই 5, 6। নিচে কত আসে, 1970 ডিভাইডেড বাই 2, 985, 106 বাই 985, 106 ডিভাইডেড বাই 985, 0.1076 ইন্টু 100 কত আসে, 10.76%। এটা আসে কিনা দেখো, 10.76% আসে কিনা। হ্যাঁ, কে এসেছে আর, সিয়াম 570। ফাহিম 72। অ্যান্সারটা কি হয়েছে আর অঙ্কটা বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলো, আমি আবারও বুঝিয়ে দিব। ছেলেমেয়েরা অঙ্ক বুঝতে না পারলে দেখো, আমি আবারও বুঝিয়ে দিব। ক্যালকুলেশন এই পর্যন্ত সবার হয়েছে কিনা, মিলছে কিনা? আচ্ছা, যদি এতটুকু হয়ে যায়, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আগামী ক্লাসে এই যে অপশন 2 নাম্বার অপশনটা, এটা আমরা আগামী ক্লাসে করব, ঠিক আছে? আর যারা পারবে বাসায় এটা বুঝে করে ফেলবে, আমাকে অ্যান্সারটা জানাবে আগামী ক্লাসে, আগামীকালকে, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা এটা করব, যারা পারবে বাসায় করে ফেলবে। আগের অঙ্ক যদি পেরে থাকো, এটাও পারার কথা, ঠিক আছে? সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।